আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো। ওকে, তো দেখো তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে, 4 নম্বর যে অধ্যায় দিল্লি সুলতানি, 5 নম্বর মোগল সাম্রাজ্য, 6 নম্বর হচ্ছে নগর বণিক ও বাণিজ্য। এই 3টি অধ্যায় তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ভালোভাবে রিং পড়বে প্রতিটা অধ্যায় এবং তোমাদের কীরকম প্রশ্ন পরীক্ষা হয় সেগুলো দেখো। 50 নম্বরের প্রশ্ন হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে 10টি এমসিকিউ প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। এই প্রশ্নগুলো দেখো তোমাদের প্রথম 2টি অধ্যায় থেকে 4টি করে প্রশ্ন থাকছে এবং পরের অধ্যায় থেকে থাকছে 2টি প্রশ্ন, এরকম 10টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 10টি থাকবে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন থাকবে। তো এগুলো প্রথম 2টি অধ্যায় থেকে 4টি করে প্রশ্ন থাকছে এবং পরের অধ্যায় থেকে থাকছে 2টি প্রশ্ন, এরকম 10টি প্রশ্ন দেওয়া থাকবে। তারপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে 4টির উত্তর লিখতে হবে, 4 দুগুণ 8টা, সাধারণত প্রতিটি অধ্যায় থেকে 2টি করে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে, 4 দুগুণ 8 নম্বর। তারপর হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 4টি, 3 4 12 নম্বর। এগুলো তোমাদের দেখো প্রতিটি অধ্যায় থেকে সাধারণত 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি করে 6টা, তার মধ্যে থেকে 4টির উত্তর লিখতে হবে। আর 5 নম্বর মানের প্রশ্ন থাকবে মানে 2টির উত্তর তোমাদের লিখতে হবে, 5 নম্বর 10 নম্বর দেওয়া থাকবে 3টি প্রশ্ন, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের টোটাল 50 নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে এবং সময় থাকবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো আমরা দেখে নেব পরপর। তো প্রথম প্রশ্ন 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে, সবকটি প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে হবে, কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে না। এখানে 10টার জন্য 1 নম্বর করে প্রশ্নের মান 10 একে 10 নম্বর। 1-এর কয়ের দেখা হচ্ছে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, রাজিয়ানা, গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর লিখবে ইলতুৎমিশ। এরপর খয়ের দাগে অল রিহলা গ্রন্থের রচয়িতা আল বিরুনি, ইবন বতুতা, আমির খসরুনা, মিনহাজ ই সিরাজ। সঠিক উত্তর হবে ইবন বতুতা। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1206, 1398, 1526 না 1530 খ্রিস্টাব্দে। এখানে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ঘয়ের দাগে রয়েছে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দেন হিমু, বৈরাম খান, মানসিংহ না মালিক কাফুর। সঠিক উত্তর হচ্ছে মালিক কাফুর। বাবর কত বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান? 12 বছর, 15 বছর, 18 বছর, 21 বছর। সঠিক উত্তর লিখবে 12 বছর বয়সে। তারপর বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1539, 1540, 1541, 1542 খ্রিস্টাব্দে। তো বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। ওয়াতান কথার অর্থ হচ্ছে পরের ভিটে, পীরের ভিটে, নিজের ভিটে, রাজপুতদের ভিটে। তো ওয়াতান কথার অর্থ হচ্ছে নিজের ভিটে। নেক্সট, মালিক অম্বর প্রধানমন্ত্রী ছিলেন বিজাপুরের গোলকোন্ডার, তারপর হচ্ছে খানদেশের আহমেদনগরের। তো মালিক অম্বর প্রধানমন্ত্রী ছিলেন আহমেদনগরের। শ্রীনগরটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, শাহজাহান। তো শ্রীনগরটা প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি। টঙ্কা হলো সোনার মুদ্রা, তারপর হচ্ছে রূপোর মুদ্রা, তামার মুদ্রা, তামা ও রূপো মেশানো মুদ্রা। সঠিক উত্তর রূপোর মুদ্রা। ওকে, তো দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা পিডিএফগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু সমস্ত পিডিএফগুলো দেওয়া থাকবে। অ্যাপটিকে তোমরা প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। তো অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। তারপর তোমাদের কিন্তু ওই নাম, ইমেল আইডি, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি নিজের এলাকার নাম আর নিজের মতো পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে পরের বার সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তারপর অ্যাপের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এখানে কিছু ফ্রি কোর্স রয়েছে এবং কিছু পেইড কোর্স রয়েছে, চাইলে তোমরা যেগুলো প্রয়োজন সেগুলো নিতে পারো। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি পুরো ফিচারটা কীরকম রয়েছে অ্যাপের মধ্যে। প্রথমে তোমরা সবার উপরে যাবে, সবার উপরে দেখো এখানে এই যে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবে বা ট্যাপ করবে। এখানে ট্যাপ করে এই সমস্ত ক্লাসগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের ক্ষেত্রে এরকম সাদা হয়ে থাকবে, তো তোমরা এবার ট্যাপ করে সমস্তগুলোকে এভাবে সিলেক্ট করে নেওয়ার পর নিজে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে এস বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো এখানে দেখা যাবে। ওকে, এবার দেখো এখানে অল কোর্সে ক্লিক করলে যে সমস্ত কোর্সগুলো এখানে আপলোড করা যায় সেগুলো দেখা যাবে। তারপর হচ্ছে মাই পেইড কোর্সে ক্লিক করলে তুমি যে কোর্সটা এখান থেকে পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তারপর এখানে কিছু ফ্রি ভিডিওস রয়েছে, ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুক দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর এখানে ডেইলি কুইজ দেওয়া থাকবে। ওকে, আর নিচেরগুলো হচ্ছে পেইড কোর্স, চাইলে তোমরা এগুলো নিতে পারো। সমস্ত ক্লাসের সেকেন্ড ইউনিট টেস্টের যে মানে
তোমাদের এগুলো রয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখো ক্লাস 7-এর বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর ইংরেজি এই সমস্ত সাবজেক্টগুলোর এখানে অধ্যায়ভিত্তিক সাজেশন রয়েছে, অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া আছে। সেই সঙ্গে এখানে 5টি করে মডেল কোশ্চেন পেপারের সেট সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে এবং প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। এগুলোর পিডিএফ তোমরা ফোনে ডাউনলোড করে নিতে পারবে। এখানে বাই নাওতে ক্লিক করে তোমরা বাই করে নিতে পারো, অথবা এখানে প্লে লিস্টে ক্লিক করে তোমরা এর ডিটেলসটা চেক করে নিতে পারো। প্লে লিস্টে ক্লিক করার পর এখান থেকে তোমরা সমস্ত ডিটেলসগুলো এখান থেকে পড়ে নিতে পারো, অথবা এখানে নিজে বাই নাও অপশনে ক্লিক করে বাই করতে পারো, বা কন্টেন্ট অপশন যেটা রয়েছে উপরে এখানে কন্টেন্টে ক্লিক করে তোমরা আরও ভেতরে গিয়ে দেখো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমার যে পিডিএফগুলো সেগুলো এখানে রয়েছে 2026-এর জন্য। তো প্রথমে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ রয়েছে, আর ম্যাথের কেবলমাত্র একটি প্র্যাকটিস সেটের প্র্যাকটিস করার জন্য একটি দেওয়া আছে, ঠিক আছে। ম্যাথের কিন্তু আর কিছু দেওয়া হবে না। তো এইগুলো তোমরা এখান থেকে প্রথমে চেক করে নেবে। যেমন বাংলায় দেখো প্রথমে মানে সমস্ত গল্প কবিতার প্রশ্নগুলো রয়েছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমাদের এই যে মডেল কোশ্চেন পেপারের সেটগুলো দেওয়া আছে, তারপর প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে। এখানে 3টি করে রয়েছে, আরও 2টি করে সেট আমি পরে আপলোড করবো, ওকে। তারপর হিস্ট্রি দেখো, হিস্ট্রিতে তোমাদের 5টি সেট আপলোড করা হয়েছিল, প্রথমে 3টে করে দিয়েছিলাম, তারপর পরে আমি 1 থেকে 5 নম্বর সেট এগুলো করে দিয়েছি, ঠিক আছে। এগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, সমস্ত সাবজেক্টগুলোরই সাবজেক্টের এইভাবে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এছাড়া অন্যান্য ক্লাসের যে কোর্সগুলো রয়েছে চাইলে তোমরা সেগুলো নিতে পারো, অথবা ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো চলো অ্যাপটিকে আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে ব্যবহার করবে। এখন বাকি প্রশ্ন এবং উত্তরগুলো আমরা পরপর দেখবো। দেখো এরপর 2 নম্বর দাগে যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। এখানেও 10টি প্রশ্ন দেওয়া আছে, 1 × 10 = 10। 2-এর 1-এর দাগে প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে, 1 × 5 = 5। 6-এর দাগে প্রশ্ন, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর গজনীর সুলতান কে হন? উত্তর লিখবে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর গজনীর সুলতান হন তাজউদ্দিন ইলিয়াদুজ, ঠিক আছে। খলজি বিপ্লব কবে হয়? তো 1290 খ্রিস্টাব্দে খলজি বিপ্লব হয়। এরপর বাহমানি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে আলাউদ্দিন হাসান বাহমান শাহ, ঠিক আছে। ব্র্যাকেটে হচ্ছে হাসান গাঙ্গু বাহমানি রাজ্যের প্রতিষ্ঠাতা। সড়ক ই আজম রাস্তাটি কে নির্মাণ করেন? তো সম্রাট শের শাহ সড়ক ই আজম রাস্তাটি নির্মাণ করেন। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন কি? রাজা টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। এরপর 6-এর দাগে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো মুঘল সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন। 6-এর দাগে হচ্ছে চিরাগ ই দিল্লি নামে কে পরিচিত? তো সুফি সন্ত শেখ নাসিরউদ্দিন মোহাম্মদ চিরাগ ই দিল্লি নামে পরিচিত। ভাস্কো দা গামা কবে ভারতে এসে পৌঁছান? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। পরের প্রশ্ন 2-এর 2 নম্বর, কস্তমের সঙ্গে খস্তম এখানে মেলাতে হবে, 1 × 5 = 5। তো কস্তমে দেখো কি রয়েছে, নেহর ই বিহিত পায়বস 40 চক্রের উচ্ছেদ সরাফ কিলা রায় পিথোরা। এবার খস্তমে রয়েছে কি, স্বর্গের খাল, সুলতানের পদযুগল চুম্বন করা, গিয়াসুদ্দিন বলবন, মুদ্রা বিনিয়োগকারী, রাজপুত। তো এটাকে আমরা মিলিয়ে লিখছি। দেখো প্রথমে রয়েছে নেহর ই বিহিত, এটা হবে স্বর্গের খাল। এরপর পায়বাস হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হয় পায়বাস। আর 40 চক্রের উচ্ছেদ করেন গিয়াসুদ্দিন বলবন। সরাফ কি, এটা হচ্ছে মুদ্রা বিনিয়োগকারী, ঠিক আছে। পরেরটা হচ্ছে কিলা রায় পিথোরা, এটা হবে রাজপুত। 3 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে 2-3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 × 8 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থটির নাম কি? তো বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তার বিখ্যাত গ্রন্থটি, তার রচিত বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে কি, আমুক্ত মাল্যদ। তারপর হচ্ছে দাগ ও হুলিয়া কি? এখানে উত্তর লিখবে আলাউদ্দিন খলজি প্রবর্তিত সেনাবাহিনীর ঘোড়ার গায়ে বিশেষ চিহ্ন দেওয়ার পদ্ধতি হলো দাগ, এবং প্রতিটি সৈন্যের দৈহিক বিবরণ লিপিবদ্ধ করে রাখার পদ্ধতি হলো হুলিয়া। পরেরটা হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? 1576 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের সঙ্গে মেওয়ারের রানা প্রতাপ সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়। পরের প্রশ্ন দেখো, সুলহ ই কুল কি? তো মুঘল সম্রাট আকবর প্রবর্তিত সকল ধর্মের মানুষের প্রতি সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শকে বলা হয় সুলহ ই কুল। চাঁদনি চক কোন জায়গাকে বলা হতো? সম্রাট শাহজাহান নির্মিত নতুন রাজধানী শাহজাহানবাদের প্রধান রাজপথের মধ্যবর্তী অংশকে চাঁদনি চক বলা হতো। হুন্ডি কি? না মধ্যযুগে বণিকরা নিরাপত্তার খাতিরে নগদ টাকার বদলে এক প্রকার হাতে লেখা কাগজ ব্যবহার করত, যার মাধ্যমে এক জায়গার টাকা অন্য জায়গায় মেটানো যেত, একেই হুন্ডি বলে। পরে 4 নম্বর থেকে প্রশ্ন, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 3 করে, 3 × 4 = 12 নম্বর দেওয়া আছে। কয়েক জায়গায় প্রশ্ন, শাসক হিসাবে ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? তো সুলতান
সুলতান হিসাবে বা শাসক হিসাবে ইলতুৎমিশকে তিনটি বড় সমস্যার মোকাবেলা করতে হয়েছিল। প্রথমত হচ্ছে কুতুবউদ্দিন আইবকের বিশ্বস্ত তুর্কি আমিরদের বিদ্রোহ দমন করা। 2 নম্বর হচ্ছে বা দ্বিতীয়ত উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে মধ্য এশিয়া থেকে আসা চেঙ্গিস খান নেতৃত্বাধীন মঙ্গল আক্রমণের ভয় থেকে দিল্লিকে রক্ষা করা। তৃতীয়ত হচ্ছে বা 3 নম্বর কুতুবউদ্দিনের মৃত্যুর পর বিহার ও বাংলার বিদ্রোহী খলজি শাসনকর্তাদের নিয়ন্ত্রণে এনে সুলতানি শাসনকে ঐক্যবদ্ধ করা। তো এইগুলো ছিল সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা। পরেরটা হচ্ছে খয়ের দেখা প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? তো উত্তর লিখবে দেখো, সুলতান মোহাম্মদ বিন তুগলক দুটি প্রধান কারণে রাজধানী দেবগিরিতে বা দৌলতাবাদে সরিয়েছিলেন। তো প্রথম কারণ হচ্ছে দেবগিরি ছিল সাম্রাজ্যের কেন্দ্রে অবস্থিত, যেখান থেকে দক্ষিণ ভারত শাসন করা সুবিধাজনক ছিল। দ্বিতীয়ত হচ্ছে দিল্লি মোগল আক্রমণের অত্যন্ত কাছে থাকায় তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে দাক্ষিণাত্যের রাজধানী সরিয়ে নেন, তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এরপর দেখো গয়ের দেখা প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। আমরা উত্তর লিখছি 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বৈরাম খান নেতৃত্বে এবং আফগান সেনাপতি হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। এই যুদ্ধে হিমু পরাজিত ও নিহত হন। এই জয়ের ফলে উত্তর ভারতে মুঘলদের আধিপত্য পুনরায় সুপ্রতিষ্ঠিত হয় এবং আফগান শক্তি চিরতরে দুর্বল হয়ে যায়। আকবর দিল্লিতে তার শাসন মজবুত করার সুযোগ পান। পরের প্রশ্ন, ঘয়ের দাগে টিকা লিখতে হবে দাক্ষিণাত্য ক্ষত সম্পর্কে। তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দুটি জয় করতেন এবং মারাঠা শক্তিকে দমন করতে দীর্ঘ 25 বছর দাক্ষিণাত্যে অতিবাহিত করেন। এই দীর্ঘস্থায়ী যুদ্ধে প্রচুর অর্থ ব্যয় হয় এবং অনেক দক্ষ মুঘল সৈন্যের মৃত্যু ঘটে। এর ফলে মুঘলদের মেরুদণ্ড ভেঙে যায় এবং সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার একে দাক্ষিণাত্য ক্ষত বলে অভিহিত করেছেন। নেক্সট উঙ্গর প্রশ্ন, টিকা লিখতে হবে দিল্লির লালকেল্লা সম্পর্কে। তো সম্রাট শাহজাহান 1639 খ্রিস্টাব্দে যমুনা নদীর তীরে শাহজাহানবাদে লাল বেলে পাথরে এক বিশাল দুর্গ নির্মাণ করেন, যা লালকেল্লা নামে পরিচিত। এর ভিতরে দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস ও মতি মসজিদ ছিল অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণ। মুঘল স্থাপত্য রীতির এক অন্যান্য নিদর্শন হিসাবে এই কেল্লা আজও ভারতের ইতিহাসের সাক্ষ্য বহন করে। নেক্সট চয়ের দাগে কেন এবং কোথায় শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? যমুনা নদীর পশ্চিম পারে এক উঁচু মতো স্থানে সম্রাট শাহজাহান তার নতুন রাজধানী শাহজাহানবাদ গড়ে তুলেছিলেন। আগ্রার দুর্গের সীমিত পরিসরে রাজকীয় অনুষ্ঠান করা এবং ক্রমবর্ধমান সৈন্য ও প্রজাদের সংকুলান সম্ভব হচ্ছিল না বলেই তিনি এই সুপরিকল্পিত এবং সুরক্ষিত শহরটি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। পরবর্তী প্রশ্ন 5 নম্বর দিকে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে 8-10টি বাক্যের মধ্যে। এখানে প্রশ্ন 5 নম্বর করে 5-10 নম্বর দেওয়া যায়। কয়ের দিকে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে যা যেন লেখো। তো সুলতান আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য বাহিনীর স্বল্প বেতনে ভরণ পোষণের জন্য বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন। প্রথমত দেখো মূল্য নির্ধারণ। তিনি চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে ঘোড়া ও দাসের দাম পর্যন্ত নির্দিষ্ট করে দেন। তারপর হচ্ছে তদারকি। বাজার তদারকির জন্য তিনি সাহন-ই-মান্ডি এবং দেওয়ান-ই-রিয়াসত নামক উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ করেন। তারপর হচ্ছে দণ্ড। কোনো বিক্রেতা ওজনে কম দিলে বা বেশি দাম নিলে সুলতান তাকে কঠোর শাস্তি দিতেন। তারপর হচ্ছে রেশনিং বা রেশন ব্যবস্থা। দুর্ভিক্ষের সময় সাধারণ মানুষ যাতে খাদ্য পায় তার জন্য তিনি সরকারি গুদামে শস্য মজুত করে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। ওকে, পরের দাগে হচ্ছে শের শাহের শাসনতান্ত্রিক সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করেন। তো সম্রাট শের শাহ তার মাত্র 5 বছরের শাসনে প্রশাসনিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। যেমন হচ্ছে শাসন বিভাগ। তিনি সাম্রাজ্যকে সরকারকে কয়েকটি পরগনায় বিভক্ত করে যোগ্য শাসনকর্তা নিয়োগ করেন। এরপর ভূমি সংস্কার। কৃষকদের স্বার্থে তিনি পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেন, যা রাজস্ব নির্ধারণে স্বচ্ছতা আনে। এরপর যোগাযোগ। তিনি দীর্ঘ সড়ক-ই-আজম, যেটা জিটি রোড, নির্মাণ করেন এবং রাস্তার ধারে সরাইখানা ও ছায়া প্রদানকারী গাছ লাগান। তারপর হচ্ছে ডাক ব্যবস্থা। দ্রুত সংবাদ আদান প্রদানের জন্য তিনি ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন। তারপর হচ্ছে সেনাবাহিনী। সামরিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। তো এগুলো হচ্ছে সম্রাট শের শাহের শাসনতান্ত্রিক সংস্কার।
পরের প্রশ্ন গয়ের দাগে, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? তো মধ্যযুগে দিল্লির সুলতানরা জনসংখ্যা বৃদ্ধি ও জলের অভাব দূর করতে সুপরিকল্পিত জল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। যেমন হচ্ছে হৌজ বা জলাধার। সুলতানরা বৃষ্টির জল ধরে রাখার জন্য বড় বড় জলাধার বা হৌজ খনন করতেন। যেমন হচ্ছে ইলতুৎমিশ তৈরি করেন হৌজ ই শামসি এবং আলাউদ্দিন খলজি নির্মাণ করেন হৌজ ই আলায় বা হৌজ খাস। এরপর দেখো খাল ও নালী। ফিরোজ শাহ তুগলক যমুনা নদী থেকে খালের মাধ্যমে শহরে জল আনার ব্যবস্থা করেছিলেন। এই জল কেবল পানের জন্য নয়, বাগানে ও কৃষিকাজেও ব্যবহৃত হতো। পরেরটা হচ্ছে দিঘি ও বাউলি। সাধারণ মানুষের সুবিধার্থে অনেক দিঘি এবং ধাপযুক্ত কুয়ো বা বাউলি তৈরি করা হয়েছিল। নেক্সট বিভাগ। জল সরবরাহ দেখাশোনার জন্য আলাদা রাজকীয় কর্মচারী থাকতো, যারা নর্দমা ও জলাধারগুলো নিয়মিত পরিষ্কার রাখার দায়িত্ব পালন করতেন। তো এই হচ্ছে সুলতানি আমলে জল সংরক্ষণ বা জল সরবরাহের যে ব্যবস্থা কেমন ছিল সেটা আমরা লিখলাম। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সুতরাং প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এখন থেকে এবং প্র্যাকটিস করবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।